সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশিদের নির্যাতন ও হত্যার ঘটনা বাড়ছেই। গত 2 দিনে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে 2 যুবককে ধরে নিয়ে গিয়ে নির্যাতন এবং হত্যা করেছে বিএসএফ। এমন অবস্থায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। রবিউল হাসানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গত বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারি সীমান্তে হাসিনুর ইসলাম নিজ জমিতে ঘাস কাটতে গেলে বিএসএফ খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। এরপর টেনে হিচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে গিয়ে বন্দুকের বাট দিয়ে তার মুখমণ্ডল থেতলে দেয়। পরে ভারতের কুচবিহারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিএসএফ এর নির্মমতার শিকার হাসিনুর। দীর্ঘ 36 ঘন্টা পর বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে পাটগ্রাম উপজেলার খারিজা জংরা সীমান্তে হাসিনুরের কফিনবন্দি লাশ হস্তান্তর করে বিএসএফ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার দুপুরে আবারও বিএসএফ এর হাতে নির্যাতনের শিকার হন পাটগ্রামের বাউরা ডাঙ্গাপাড়া সীমান্তের আজিজুল ইসলাম। পরিবারের দাবি, সীমান্তের কাছে নিজ জমিতে কাজ করতে গেলে তাকে জোর করে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে ওই যুবককে কাঁটাতারে বেঁধে নির্যাতন করা হয়। আমার ছেলে ঢাকাঢাকি ডাঙামাই করে দিয়ে আমার ছেলে নিয়ে গেছি। উনি পিটি করিয়া আমার ছেলে মানে ডাঙা মারা করে নিয়ে যা বিএসএফের হাতে দিছে। আমার স্বামী আমার শাশুড়ি পাতায় ফিরে গেছে। এর আগে চলতি বছরের শুরুতেই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে শূন্য রেখায় ভারতীয় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করে। সেই থেকেই সীমান্তবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 2 দিনের ব্যবধানে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে তাকে হত্যা করলো। তার একদিন পর আবার অপর এক বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়ে কাঁটাতারের বেড়ায় নির্যাতন করলো। ফলে সীমান্তবর্তী লোকজনের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তারা সীমান্তে যে ক্ষেত খামারে কাজ করতে যাবে সেটি যেতে ভয় পাচ্ছে। এদিকে সীমান্তে বিএসএফ এর একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্র নীতিকে দুষছেন সচেতন নাগরিক সহ জনপ্রতিনিধিরা। ওদের একটা নিরীহ ছেলে ওখানে গরুর জন্য ঘাস কাটতে গেছে, সেটা কিন্তু সীমান্তের এপারে। তাই সেখানে এসে বিএসএফ এভাবে করে ন্যাক্কারজনকভাবে মারলো, এটা তো খুবই মর্মান্তিক বিষয়। এটা সরকারের একটা জোরালো ভূমিকা না নিলে তো সীমান্তবর্তী মানুষজনের মধ্যে আতঙ্ক যাবে না। তো এটা সরকারের উচিত এটা কার্যকরী একটা ব্যবস্থা নেওয়া। সীমান্ত হত্যা বন্ধে বর্তমান সরকারের জোরালো ভূমিকা নেওয়ার পাশাপাশি সীমান্ত হত্যা নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে নেওয়ারও দাবি বিশ্লেষকদের। তৃতীয় দেশে অভিবাসী তাড়াতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন আদালত। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক ব্রায়ান মার্ফি ট্রাম্প প্রশাসনের ওই পরিকল্পনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এটিকে মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন বিরোধী পরিকল্পনায় একটি নতুন আঘাত বলেই মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই অভিবাসীদের বিরুদ্ধে কঠিন নীতিমালা গ্রহণ করেন। অবৈধ অভিবাসীদের আটক করা সহ তাদের নিজ দেশে ফেরত পাঠাতে থাকে তার প্রশাসন। এমনকি নিজ দেশ ছাড়াও অন্য দেশে বিতাড়িত করার নির্দেশও দেয় হোয়াইট হাউস। এই আবহেই অভিবাসীদের অধিকারের পক্ষে কাজ করা কয়েকটি সংগঠন অভিবাসীদের নতুন জায়গায় দ্রুত বিতরণ আটকে দেওয়ার আবেদন করেন। এরই জেরে গেল মাসে বোস্টন ভিত্তিক একজন বিচারক ট্রাম্প প্রশাসনের বিতরণ প্রক্রিয়া দ্রুত করার পরিকল্পনার উপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করেন। এবারও যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক ব্রায়ান মার্ফি ট্রাম্প প্রশাসনের ওই পরিকল্পনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। জানান, আইনিভাবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিতরণের পরিকল্পনার উপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে। বিচারক মার্ফি উদ্বেগ প্রকাশ করে বলেন, আদালতের নির্দেশ ছাড়া ট্রাম্প প্রশাসন অভিবাসীদের বিতরণ করলে সেটি নিপীড়ন বিরোধী নীতিমালার লঙ্ঘন হবে। আর এটিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী পরিকল্পনায় একটি নতুন ধাক্কা বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। ইতালিতে 10 বছরের পরিবর্তে 5 বছরের নাগরিকত্ব নিয়ে আসছে জুনে অনুষ্ঠিত হবে গণভোট। হ্যাঁ ভোটের পক্ষে এরই মধ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এতে বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পক্ষে দাঁড়িয়েছে। এ বিষয়ে 25 লাখ ইতালি প্রবাসী বিদেশির ভাগ্য নির্ধারিত হবে জুনে
অনুষ্ঠেয় গণভোটে। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালিতে নাগরিকত্বের আবেদনের সময়সীমা 10 বছর থেকে কমিয়ে 5 বছরে আনার প্রস্তাব ওঠে পার্লামেন্টে, তবে তা প্রত্যাখ্যাত হয়। এরপরই স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে বিষয়টি গড়ায় আদালতে। পরবর্তীতে আদালতের রায়ে বিষয়টি গণভোটের মাধ্যমে নিষ্পত্তির নির্দেশনা দেয়া হয়। এ নিয়ে জনগণের রায় নিতে আগামী 7 ও 8 জুন গণভোটের আয়োজন করে কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার। হ্যাঁ ভোটের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণাও শুরু হয়েছে রাজধানী রোম থেকে। বিরোধী রাজনৈতিক দলের 2 নেতা এই গণভোটকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। l'8 e il 9 giugno andare a votare sì, ma anche mobilitarsi, che tutti voi vi mobilitiate per far votare sì. Referendum, quindi questa è un'ottima occasione per richiamare la comunità bengalesi, uomini, donne, giovani. এতে দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো ভিন দেশিদের পক্ষ নিয়েছে। এই গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরাও। ইউরোপের অন্যান্য দেশে অনেক দেশেই কমিয়ে 4 এবং 5 বছর করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরাও চাচ্ছি ইতালিতে রেগুলারলি 5 বছর রেসিডেন্সি বয়স হয়ে গেলে যেন আমরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারি। 10 বছরের জায়গায় 5 বছর বসবাস করার পর বিদেশিদেরকে ইতালীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাস এই ব্যানারে আমরা এখানে প্রতিনিধিত্ব করছি। ইতালির বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী দেশটিতে ভিন দেশিরা বৈধভাবে 10 বছর অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তা কমে 5 বছর করার বিদেশিদের দাবি ছিল দীর্ঘদিনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে জানাতে ইতালির রোম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এমডি রিয়াজ হোসেন। রিয়াজ, ইতালিতে 10 বছরের পরিবর্তে 5 বছরের নাগরিকত্ব পাওয়ার বিষয়ে জুনে গণভোট হতে যাচ্ছে। এ নিয়ে বাংলাদেশি সহ ইতালিতে বসবাসরত অভিবাসীদের প্রতিক্রিয়া কি? দর্শক, আমরা এমডি রিয়াজ হোসেনের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছি। দুঃখিত, আমরা এই মুহূর্তে এমডি রিয়াজ হোসেনকে যুক্ত করতে পারছি না। পরবর্তীতে তার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করব। আগামী 22 এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাওয়া 8ম লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল সামনে রেখে সংবাদ সম্মেলন করেছেন আয়োজকরা। জানান 22 থেকে 27 এপ্রিল পর্যন্ত লন্ডনের বিভিন্ন প্রেক্ষাগৃহে মোট 7টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রিমিয়ার শোতে থাকছে শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় প্রিয় মালতী। শেষ দিনে থাকছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা চলচ্চিত্রটি। 22 এপ্রিল প্রথম শোটি প্রদর্শিত হবে বারবিকান সেন্টারে। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর পারভেজ আহমেদ, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের সাবেক ডিরেক্টর ডক্টর জাকির খান, টাওয়ার হেমলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন সহ অনেকে। বাংলা সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেয়াই এই ফেস্টিভ্যালের লক্ষ্য, জানান আয়োজক কালচার হেরিটেজ অ্যান্ড লাইব্রেরিজ কমিটির চেয়ারম্যান মনসুর আলী ও দিলরুবা ইয়াসমিন রুহি। এখন আমরা অনেকটাই প্রসারিত, আমরা মানে পারছি ফিল্ম মেকারদের নিয়ে আসতে বা আরেকটু বড় পরিসরে করতে, এবং আমাদের ভেন্যুগুলো খুব চমৎকার হয়েছে। তো এটাকে আমরা আরেকটু আধুনিকের মতো করতে চাই। And it's about showcasing Bangla films from all over the world with a Bangla connection to it as well. And what makes it quite unique is that we showcase films in iconic spaces. অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা। সৌদি আরবের জেদ্দায় ওলামা দল সৌদি আরব পশ্চিমাঞ্চল আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। মাওলানা আসহাবউদ্দিনের সভাপতিত্বে ও ওসমান গনির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ আব্দুল মান্নান। প্রধান বক্তা ছিলেন কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত। বিশেষ অতিথি ছিলেন মঈন চৌধুরী, গিয়াসউদ্দিন, মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, শেখ মোস্তাক আহমেদ। পরে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
সৌদি আরবের দাম্মামে শুরু হয়েছে আল খোবার সিজন। বাংলাদেশ, ভারত, সুদান ও ফিলিপাইন এই 4 দেশের অংশগ্রহণে দাম্মামে আল খোবার সিজন শুরু হয়। সৌদি সরকারের নিজস্ব অর্থায়নে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ডের সৌজন্যে আল খোবার ইস্কান পার্কে সুদানের সাংস্কৃতিক পর্ব দিয়ে এই আয়োজন শুরু হয়েছে। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত কনসার্ট, ঐতিহ্যবাহী খাবার এবং বিভিন্ন হস্তশিল্প প্রদর্শন উপভোগ করতে পারছেন সৌদি নাগরিক সহ প্রবাসীরা। সাংস্কৃতিক পর্ব উপভোগ করার জন্য ফ্রিতে অনলাইনে টিকিট সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। দর্শক, ইতালিতে নাগরিকত্ব পাওয়ার জন্য সেই দেশে 10 বছর বসবাসের পরিবর্তে 5 বছর বসবাস করতে হবে। এ উপলক্ষে আসছে জুনে গণভোট হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে ইতালির রোম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এমডি রিয়াজ হোসেন। রিয়াজ, ইতালিতে 10 বছরের পরিবর্তে 5 বছরের নাগরিকত্ব পাওয়ার বিষয়ে জুনে গণভোট হতে যাচ্ছে। এ নিয়ে বাংলাদেশি সহ ইতালিতে বসবাসরত অভিবাসীদের প্রতিক্রিয়া কেমন? জি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন ইতালিতে যারা অভিবাসী 10 বছর বৈধভাবে এবং রেসিডেন্স পারমিট সহ বা বাসাবাড়ির ঠিকানা যাদের 10 বছর একযোগে থাকে, তারা কিন্তু এখানকার নাগরিকত্বের আবেদন করতে পারে। আর সেই নাগরিকত্ব আবেদনটি 10 বছর থাকার কারণে সেই আইনের সংশোধনের জন্য এখানকার একটি রাজনৈতিক দল সংসদে উত্থাপন করে যাতে সেই আইনটি সংশোধন করা হয়। কিন্তু তারা সেই আইনটি সংশোধন না করে তারা এই সংসদে পাশ না হওয়ার কারণে পরবর্তীতে 2 লাখ মানুষ সেই তাদের সিগনেচার করে সেই আইন সংশোধনের পক্ষে। পরবর্তীতে এখানকার আদালতের মাধ্যমে কিন্তু আগামী জুনের 7 এবং 8 তারিখ কিন্তু গণভোট হবে। হ্যানা ভোটের মাধ্যমে নির্ধারিত হবে যে এখানকার নাগরিকত্ব 10 বছর মধ্যে পাবে নাকি 5 বছর হলেই আবেদন করতে পারবে। আর এখানকার যে অভিবাসী বিদেশি এমপি রয়েছেন যে কয়েকজন, তারাও এটির পক্ষে জোরালো ভাবে কাজ করছেন। এবং এই হানা ভোটে যদি তারা জয়ী হতে পারে, অর্থাৎ এখানকার অভিবাসীরা যদি জয়ী হতে পারে, ইতালিয়ানরা যদি ভোট দেয়, সেক্ষেত্রে কিন্তু আগামীতে যারা ইতালিতে আসবেন তারা কিন্তু তাদের বৈধভাবে রেসিডেন্স পারমিট সহ বাসাবাড়ির ঠিকানায় যদি 5 বছর থাকতে পারেন একটানা, তাহলে কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে ইউরোপের বিভিন্ন দেশে এর মধ্যে কিন্তু নাগরিকত্ব আবেদন কিন্তু কঠিন করছেন এবং ইতালিও কিন্তু গত কয়েকদিন আগে একটি আইন সংশোধনের জন্য তারা চেষ্টা করছেন, কারণ যারা রক্ত ইতালিয়ান। কিন্তু এখন যে আইনটি সংশোধনের জন্য এখানকার রাজনৈতিক দল, পিডি সহ বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল আবেদন করছেন, অর্থাৎ এই অভিবাসীদের পক্ষে তারা এই নাগরিকত্ব আইন পরিবর্তনের জন্য কাজ করছেন। তবে যদি 9 এবং 7 এবং 8 তারিখ যদি ভোটে হাভোট জয়ী হয়, সেক্ষেত্রে কিন্তু এখানকার অভিবাসীরা খুব সহজেই 5 বছরের মধ্যে নাগরিকত্ব আবেদন করতে পারবেন। তবে যেসব শর্ত রয়েছে সেগুলো কিন্তু মানতে হবে। আর এই হানা ভোটের পক্ষে এখানকার গত পরশুদিন কিন্তু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে রোমের রাজধানী রোমের পিয়াসা ভিক্টোরিয়াতে। সেখানে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করেছেন ক্যাম্পেইনে এবং তারা বলছেন যাতে এখানকার যে বাংলাদেশ ইতালিয়ান নাগরিক রয়েছেন তারা যাতে ওই দিন ভোট দিতে চান এবং হায়ের পক্ষে ভোট দিয়ে অন্তত এই অভিবাসী এই নাগরিকত্ব আইনটি যাতে সংশোধনের পক্ষে রায় দেন। এই ছিল ইতালির রাজধানী রোম থেকে নাগরিকত্ব আইন পরিবর্তনের 10 বছর পরিবর্তে 5 বছরের সর্বশেষ তথ্য। তবে আমাদের 5, 9, 7 এবং 8 তারিখ ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। জি রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইতালির রোম থেকে জানাচ্ছিলেন এমডি রিয়াজ হোসেন। প্রবাসের সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি। জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে আশা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্যমত সৃষ্টির অংশ হিসেবে 12 দলীয় জোটের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি আরও জানান, 12 দলীয় জোটের সাথে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি। এ সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব উল্লেখ করে স্পষ্ট রোডম্যাপের দাবি জানান 12 দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার। আমরা মনে করি না আর কি তেমন কিছু দরকার হবে, কারণ এই সরকার যারা আছে এখন তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে
আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা এলডিপির। শনিবার সন্ধ্যায় বিএনপির লিয়াজু কমিটির সাথে বৈঠক শেষে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ কথা বলেন। এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা সম্পন্ন করেন, আর না হয় যে দেশে যে কোনো রকমের একটা পরিস্থিতির সূচনা হতে পারে, অন্যরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হোক বা এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবার একটা বিশৃঙ্খলার সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। কারণ এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার, এরা আমি মনে করি মে জুন মাসের মধ্যে তারা একটা চার্টার তৈরি করতে পারবে এবং এটার পরে যদি আমরা সকলেই ঐক্যমতে পৌঁছি তাহলে মে মাসের পরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতেও তাদের কোনো অসুবিধা নাই। সংবিধান সংস্কারে গণভোট চায় এনসিপি। শনিবার সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছে দলটি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী নয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় এনসিপি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার ইস্যুতে নিজেদের মতামত জানাতে শনিবার দিনব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকের নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলটির নেতারা সংবিধান সংস্কার, গণপরিষদ নির্বাচন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সহ বেশ কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরেন। বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি, তবে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ ছাড়া নির্বাচনে যাবে না তার দল। আর দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ জানান, 3টি বিষয়ে আলোচনায় ব্যাপক জোর দিয়েছেন তারা। প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে প্রোটেকশন অফ সিটিজেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের দেখেছেন যে আমাদের সংসদের স্থিতিশীলতার নামে যে আমাদের ভয়েস মাস্ক করে রাখা হয়েছে আর্টিকেল 70, সেটি নিয়ে কথা হচ্ছে। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে এবং এটার জন্য যেটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে। বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কারে তার দলের অবস্থান পুনরায় তুলে ধরেছেন তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী নয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন চান তারা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে, উচ্চকক্ষ নিম্নকক্ষের 2/3 মাধ্যমে হওয়ার পরেও আমাদের গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। এদিকে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সবার মতামতের ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি করবে কমিশন। সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। আগামীকাল বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। 23 এপ্রিল আলোচনা হবে জামাত ইসলামীর সাথে। পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বৈঠক করবে সংস্কার কমিশন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার ছাড়া জনগণ নির্বাচন দেখতে চায় না, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকালে নীলফামারীর জলছাকা স্টেডিয়াম মাঠে উপজেলা জামায়াতের জনসভায় তিনি এসব কথা বলেন। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের উপর জোর দেন জামায়াত আমির। বলেন, ছলচাতুরি, ডামি, কুকুর বিড়াল মার্কা, পেশিশক্তির নির্বাচন দেখতে চায় না জনগণ। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। কথা একেবারেই সাফ।
ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। কারেই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে, সবাইকে ধন্যবাদ।